মাঝের মায়া লেখিকা দূরে দিলশাদ দোয়া পর্ব ১৬। চন্দ্রা দেওয়ান হসপিটালে আসছে আজকে ৫ দিন হলো। শরীরে যথেষ্ট উন্নতি হয়েছে। এখন আরও ২ দিন পর রিলিজ দেওয়া হবে। রাহেলা দেওয়ানরা ৩ যা পালা করে হাসপাতালে শাশুড়ির কাছে থাকেন, সাথে ৩ কর্তাও তাই। আর ঈশান নয়ন তো আছেই। নিশি নুরি তিতির সহ বাড়ির সব নাতি নাতনিরা রোজ এসে একবার দেখা করে যান তার সাথে। এই যে আজকেও যেমন দিদার সাথে দেখা করে ৩ বোন বাড়ির দিকে ফিরছে। বাড়ির গাড়ি নিয়ে যায়নি তারা, প্ল্যান করে রিক্সা করে এসেছে। যদিও ঈশান জানে না, জানলে অবশ্যই ছাড়তে চাইতো না। পাড়ার মোড়ে রিক্সা থেকে নেমে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে তারা। আশেপাশে সারি সারি ধানক্ষেত, পুকুর, এদিকটায় ঘরবাড়ি নেই বললেই চলে। সামনে রহমত চাচার চায়ের দোকান, তাকাতেই চোখে পড়ল নিয়াজ আর নাইম বসে আছে। তিতির নুরি স্বভাবতই উচ্ছ্বসিত হলো। নিশি ভাবলেশীন থাকার চেষ্টা করল। শেষ ১.৫ মাস হলো তাদের মধ্যে। মনোমালিন্য চলছে কিনা তিতির দেখলো এক নজর নিশিকে। তারপর নুরির সাথে চোখাচোখি হতেই দুজন বাঁকা হাসলো। চোখে চোখে কথা হলো বোধ হয়। দ্রুত পায়ে তিতির রাস্তার পাশে চায়ের দোকানটার সামনে গিয়ে থামলে। নিশি পেছন থেকে ডাকলো এবার তিতিরকে। তিতির শুনল না। বড় আপু চলো আমরাও যাই, রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে। নুরির কথায় বাধ্য হয়ে এগিয়ে গেল সেও। দোকানটার আশপাশে খুব সুন্দর, গ্রামটাই সুন্দর কিনা। মেইন রাস্তা থেকে শমশেরনগর গ্রামের লোকালয় অবধি যেতে বেশ খানিকটা ফাঁকা রাস্তা পাড়ি দিতে হয়। ফাঁকা বলতে এদিকটায় জনসমাগম একদম নেই। প্রায় ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে ধানক্ষেত, পুকুর কাটা, সেই সবুজের মাঝখান দিয়ে মাঝারি প্রস্থের আঁকাবাঁকা রাস্তা। গ্রামের সৌন্দর্য যাকে বলে আর কি। এদিকটায় দোকান ওই একটাই, রহমতের চায়ের টং দোকানটা। আরও যা আছে হয় সেগুলো মেইন রাস্তার ওদিকে, আর বাকিগুলো একদম শমশেরনগরের ভেতরের ওদিকে। আর এই রাস্তার এক বাঁকে প্রকাণ্ড বটগাছের নিচে এই টং দোকান বসলেই মন ভালো হয়ে যায়। বিকেলবেলা গ্রামের ছেলেবুড়োদের আড্ডায় মুখরিত থাকে এই দিকটা। আশেপাশে যত জমি দেখা যায় বেশিরভাগই দেওয়ানদেরই। নিয়াজ আর নাইম চা খাচ্ছে, ব্যাগটা পাশে রাখা। নিয়াজ এক মনে নিশির দিকে আর চোখে তাকিয়ে রইল। নিশি দেখেও দেখল না, মুখ অন্যদিকে করে সামনের কাঠের বেঞ্চে বসল। তিতিরকে দেখে নাইম নিয়াজ দুজনে একসাথে বলে উঠল, ভাবি বসেন। তিতির লজ্জা পেল, মুখটা লাল হয়ে গেল। সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে তিতির গদগদ হয়ে বলল, ইস, কতদিন এখানটায় বসা হয় না আপনাদেরও তো, তাই না ভাইয়া? নিয়াজ হেসে মাথা নাড়ে। অনেকদিন আগের মতো কেউ তো গ্রামে এখন থাকেই না, ছুটিও মেলে না। তিতির বিজ্ঞের মতো মাথা ঝাঁকায়। চা দিতে বলি? তার বলতে। নিয়াজ ৩টে চা অর্ডার করে। নুরি আর তিতির নাইমের সাথে গল্পগুজব করছে। নিয়াজ চুপচাপ দেখছে নিশিকে। নিশু বেশ চুপচাপ, মাঝে মধ্যে তিতিরের জোড়াজড়িতে হুহা করছে। এই অবধি নিয়াজ তিতিরের দিকে তাকালো। হসপিটাল থেকে আসতো নিশ্চয়ই। নুরি মাথা নাড়ল। গাড়ি কই, আনিনি আজকে? ঈশান জানে? ঈশান নুরি দুজনেই দুদিকে মাথা নাড়ল। বলো কি? এমনি দেওয়ান সাহেবের মাথা গরম, তার উপর যদি জানে বউ বোনেরা এভাবে যাতায়াত করছে, রেগে তো বোম হয়ে যাবে। তিতির মুখ ভ্যাংচালো। রাগুক, পারে ওই এক জিনিস, রাগতে আর চেঁচাতে অসহ্য। সবাই তিতিরের বলার ভঙ্গিতে হেসে ফেলল। নিয়াজ মাথায় টোকা দিল একটা, সংসার করবে আজ বাদে কাল থেকে, অসহ্যকে সহ্য করে নিতে হবে। হিটলারটার কথা বাদ দিন ভাইয়া, মুডটাই নষ্ট হয়ে যায়। বেশ দিলাম, তা তোমাদের কি মন মেজাজ খারাপ? নিয়াজ কথাটা নিশির দিকে তাকিয়ে বলল। বাকিদেরও বুঝতে অসুবিধা হলো না। নিশি ভুলেও তাকাচ্ছে না তার দিকে। তিতির নুরি বাঁকা হাসলো। না তো ভাইয়া, আমার আর ছোটপুর মন তো ভালো, বড়পুর মনও ভালোই ছিল, এখন আছে কিনা জানি না। নিশি কপট চোখ গরম করে তাকালো। তিতির ভয় পেল না, বরং আরো মজা পেল। নিয়াজ ইশারা করতেই তিতির আর নুরি উঠে এসে অন্য দিকটায় বেঞ্চে বসলো। নিয়াজ গিয়ে নিশির পাশে বসলো। নিশি দেখেও দেখলো না, আপন মনে সে চায়ে চুমুক দিতে ব্যস্ত। বেশ খানিকটা ঘেঁষে বসলে নিশি পাশে সরে গেল সাথে সাথে। নিয়াজ আওয়াজ নামিয়ে ধীরে গলায় বললে, ম্যাডাম কি বেশি রেগে? নিশি জবাব দিল না। নিয়াজ মনে মনে হাসলো। আবার বলল, প্রচণ্ড মাথা ব্যথা বুঝলে, রোজ রাতে কয়েকদিন হলো জ্বরও আসে, খেতে পারি না ঠিক মতো। নিশি ফট করে পাশ ফিরে তাকালো। নিয়াজের চোখ মুখ সত্যি লাল হয়ে আছে, কেমন একটা শুকনো লাগছে। এই তো একটু কমেছে, বাকিটুকু একজনের কণ্ঠ শুনলে কমতো। নিশি ভ্রুকুচকে চোখ সরিয়ে নিল। শুধু অযথা বাহানা। ব্যস্ততা দেখানোর বেলায় ১৬ আনা, আবার আসে আহ্লাদ দেখাতে।
ইচ্ছে তো করছে গরম চাটা গায়ে ঢেলে দিতে। অসভ্য ছেলে। এই যে যেমন গত মাসে দিনের মধ্যে যতবার কল করতে ততবার নানা অজুহাত তার রেডি থাকতো, এমনকি তাদের অ্যানিভার্সারির কথাও বেমালুম ভুলে বসেছিল। মানে হয় কোনো, তার মধ্যে কল করবে কখন? যখন তার ঘুমের সময় অথবা বাড়ির কেউ পাশে থাকে তখন কলের ওপর কল। এর চেয়ে ভালো কথা না বলাই দরকার নেই। ম্যাডাম, ওরা বসুক, চলুন বাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। দরকার নেই, এই তো আরও অনেকটা মাথা ব্যথা কমলো। বলেই নিয়াজ হেসে ফেলল। নিশি বিরক্ত চোখে তাকালো। খালি উল্টাপাল্টা কথা। বড়পু যাও না প্লিজ, এমন সুযোগ পাবে না। তোমার ভাই হসপিটালে, ধরা পড়ার চান্স নেই। আমরা বসি, নাইম ভাইয়ের সাথে গল্প করি, তাই না ভাইয়া? নাইম সায় দিল, সাথে সাথে নিশির মধ্যে ভাবান্তর দেখা গেল না। ঠাই বসে রইল। নিয়াজ বুঝল রাগের মাত্রা আকাশ ছোঁয়া হওয়ারই কথা। গত মাসে নাক অবধি ডুবেছিল অফিসের কাজে, বাড়িতে আসবে ঈদের ছুটিতে, তাই আরও ব্যস্ততা ছিলে। তার ওপর মরার ওপর খাড়ার ঘা হিসেবে সে মাসে তাদের অ্যানিভার্সারি। মনে ছিল বই কি, সেদিন তার পরপর 4-4টা মিটিং ছিল। মেসেজ করেছিল ম্যাডামকে, কল করে ঘন্টাখানিক গল্প করার সময় পায়নি আর কি। তাতেই ম্যাডাম রেগে অস্থির। সারা মাস ছাড় দিলেও সেদিনের রাগ আর কমল না। উল্টো সম্পর্কের প্রথম দিন থেকে শেষ দিন অবধি যত ভুল করেছে সেগুলোর লিস্ট ধরিয়ে দিল। রাতে কত কল করলো আর মহারানী কল ধরল না, তাই তো আরও বাধ্য হয়ে আগে আগে ছুটি নিয়ে চলে এসেছে। কি লাভ হলো তাতে? বাড়ি এসেছে 15 দিন, একদিনও তার দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, ধরাই দেয় না। ওদিকটায় বসা তিথিরা তিনজন আর চোখে দেখছে প্রেমিক যুগলের মান অভিমান পর্ব। মুচকি মুচকি হাসতে তারা। নিয়াজ উপায় না পেয়ে আলগোছে পকেট থেকে সিগারেট বের করলো। এটা মোক্ষম ওষুধ। নিশি সিগারেট খাওয়া একেবারে সহ্য করতে পারে না। উঠে গিয়ে আগুন ধরালো দোকান থেকে। নিশির পাশে এসে বসতেই সিগারেটের গন্ধে চোখ মুখ কুঁচকে তপ্ত চোখে তাকালো নিয়াজ এর দিকে। নিয়াজ এবার তাকালো না, মন দিয়ে সিগারেট টানছে। সর্বনাশ, ব্যাটা এবার গেছে। নাইমের কথায় সম্মতি জানিয়ে হতাশ ভঙ্গিতে ওপর নিচ মাথা নাড়ল তিতির আর নুরি। তাদের বলা শেষ হতে দেরি, তবে নিশির কাজে দেরি নেই। ফট করে নিয়াজ বুঝে ওঠার আগেই আধা কাপ গরম চা নিশি ঢেলে দিল নিয়াজের পায়ের উপর। ফলস্বরূপ নিয়াজের অফ হোয়াইট কালার প্যান্ট সাথে সাথে দাগ হয়ে গেল। হুট করে সবাই হকচকিত হয়ে গেছে। তিতি দুহাতে মুখ চেপে ধরেছে। নাইম ফিক করে হেসে ফেলল। নিয়াজ মৃদু আর্তনাদ করে উঠে দাঁড়িয়েছে। অসহায় দৃষ্টিতে তা দেখল নিশিকে। যেন কিছুই করেনি মেয়েটা। হাতের ওটা ফেলো, সেটা তো বললেই হতো গরম চা ছুটতে হবে। আর একটু ওপর নিচ হলে তো আমার ভবিষ্যতে পুড়ে যেত। সিগারেট না ফেললে পুড়িয়েই ফেলবো। নিয়াজ হাতের সিগারেটটা ছুঁড়ে ফেললো। মিটিমিটি হেসে একদম গা ঘেঁষে বসলো নিশির কানের কাছে ঠোঁট নিয়ে ধীর গলায় বলল, লস্কার আপনারই তো। নিশি সজোরে কিল বসালে নিয়াজের পায়ের উড়ুতে। অসভ্য নির্লজ্জ, আমি ভাইয়াকে বলে দেব আপনি আমাকে বিরক্ত করেন। নিয়াজের চোয়াল ঝুলে পড়ল। এই মেয়ে বলে কি, এতদিনে বলো কি আমি বিরক্ত করি? হ্যাঁ করেনি তো। নিয়াজ হতাশ চোখে তিতিরের দিকে তাকালো। ওরা হেসে গড়িয়ে পড়ছে। হাসো হাসো, হাসবেই তো। অত্যাচারিতদের নিয়ে সবাই মজা নেয়। এই যে তোমার বড় বোন যে কথাটা বললো এখন, এটা যদি তোমার হবু পতিদেবতার কানে যায় না, আমাকে এই শমশাননগর জংশনে ডাউন ট্রেনের নিচে ফেলে মারবে। তিতির হেসে কুল পাচ্ছে না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে এক একজনের। কোনো মতে হাসি থামিয়ে বলল, বিরক্ত যখন করছেন, ওটা তো আপনার প্রাপ্ত হবু মৃত দুলা ভাই। নিয়াজ কপাল চাপড়ালো। শালিকাগুলো বোনের পক্ষে কি আর বলবে এখন। তোমার এই বোন নিয়াজ ভাই করে হেদিয়ে মরতো জানো। চিঠি লিখতো, তখন ওর বয়স কত জানো? সবে 15। তোমাদের বাড়ি যেতে ভয় পেতাম আমি ওর জন্য। ঈশানটা একবার জানলে আমাকে। হাত দিয়ে গলায় পোঁচ দেওয়ার ভঙ্গি করলো নিয়াজ। প্রথমে ভাবতাম ছোট মানুষ না বোঝে, পরে দেখলাম মেয়ে মহাপাকনা, পিছুই ছাড়ে না। আর কি, ফেঁসে গেলাম আমিও। নিশি মুখ বাঁকালো। মোটেই না, এগুলো আপনি করতেন। নিয়াজ সহ সবাই উচ্চস্বরে হেসে ফেলল। নিয়াজ আলতো হাতে পেছন দিয়ে জড়িয়ে ধরল নিশির বাহু। নিশি ছাড়াতে চাইল, নিয়াজ ছাড়ল না। সরি আমার ময়নার মা, আর কখনো ব্যস্ততা দেখাবো না। তুমি বলো তো, চাকরি ছেড়ে এসে জমিতে হাল বই, ধানের জমিতে চাষবাসে মন দিব, পুরো দস্তর কৃষক হব, তোমার চোখের সামনে থাকবো, লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে জমিতে কাজ করব। তুমি দুপুরবেলা খাবার আনবে, শাড়ির আঁচলে ঘাম মুছে বাতাস করবে, আমি এই বটতলায় পাটি পেরে খাবার খাবো।
কৃষক কিষাণীর সুখের সংসার, 2-4টা ছেলেপুলে হবে, 2-1 বছর ঘুরলে চলবে, রাজি। নিশি এবার হেসে ফেলল, আবার থাপ্পড় দিল নিয়াজের উড়ুতে। রাগ ভেঙেছে বুঝতে পেরে হেসে কাছে টেনে টুপ করে চুমু খেলো নিশির মাথায়। ও, আমরা কিছু দেখিনি। তিতির, নাইম, নুরি তিনজনই চিৎকার করে চোখ চেপে ধরেছে। রাস্তার ধারে বসে কি ধরনের অসভ্যতা আমি, সরো বাড়ি যাব। রাস্তায় ভর দুপুরে মানুষ আছে নাকি, কে দেখবে? আর দেখলে দেখুক, আমি কি দেওয়ানদের ভয় পাই নাকি? ঈশানকে বলবো তোর বোনটা না দিলে তোদের দেওয়ান বাড়ির খেতায় আগুন। তখন না দিয়ে যাবে কোথায়? ঈশানটা আবার আমায় খুব মান্য করে কি না? তাই নাকি? ভাইয়ের সামনে পারবে বলতে? আলবাত। কি বলবি আবার বলতো? নাইমের কথায় নিয়াজ একই ভঙ্গিতে বলার জন্য ঘুরল নাইমের দিকে। নাইমের হাতে ফোন, তাদের দিকে তাক করা, ভিডিও অন করা। শালা হারামজাদা, সর্বনাশ করবি নাকি? আমার বউটা বিধবা হবে রে হারামজাদা, ডিলেট কর। নিয়াজ এক প্রকার ছুটে গেল নাইমের কাছে। নাইম ততক্ষণে ভিডিওটা করে ফোনটা পকেটে পুরে ফেলেছে। নিশি শব্দ করে হাসতে, ঈশানকে দেখাবো না যা, তবে বেশি এদিক সেদিক করলে দেখাতেও পারি। শালা বেইমান, আমারও দিন আসবে। আড্ডা শেষে ততক্ষণে উঠে পড়েছে সবাই। নিয়াজের দিকে তাকিয়ে বলল, এখন উঠি, তোমরা হসপিটালে যাবে তো? নিয়াজ মাথা ঝাঁকালো, তবে যাও, তোমার ভাইয়ার কান অবধি চলে যাবে এতক্ষণ এখানে বসে থাকলে। নাইম নিয়াজ বাইকে গিয়ে বসলো, বিদায় জানিয়ে চলে গেল মেইন রাস্তার দিকে। 3 মণ বাড়ির রাস্তা ধরল। দুপুর 2:30, বাইরে কটকটে রোদ উঠেছে, বেশ গরম পড়ে গেছে এরই মধ্যে। নয়ন সবাই বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন রিক্তা দেওয়ান। মাকে দেখে হাসলো নয়ন। এসো মা। রিক্তা দেওয়ানের মুখ মলিন, ছেলের হাত থেকে তোয়ালেটা নিজের হাতে নিল, আলতো হাতে মুছে দিল ভেজা চুল। তোর দিদা আর ঈশানের কী নিয়ে ঝামেলা হয়েছিল জানিস? নয়ন আগ্রহ মুখে তাকালো। না, ওটাই তো জিজ্ঞেস করলাম সেদিন তোমাকে, তখন বললে পরে বলবে। রিক্তা দেওয়ান ছেলের মুখ পানে তাকিয়ে রইলেন। কি করে বলবেন তিনি? ছেলে শুনে না জানি কি করে আবার। নরম গলায় বললেন, ঈশানের বিয়ে দিতে চায় তোর দিদা, আজই হয়তো ডেট ফিক্সড করবেন, এই সপ্তাহে ঘরোয়াভাবে বিয়েটা হবে। নয়নের চোখ খুশিতে চকচক করে উঠল। বলো কি, জানি না তো। এটাই ভাইয়ার এত রিয়াক্ট করেছে। রিক্তা মাথা দোলায়, তবে রাজি হয়েছে পরে, দেখলি তো। সেরা। মায়ের দিকে তাকায়, মা তার দিকে অসহায় চোখে তাকিয়ে। মেয়েকে জানতে চাইবি না? ওহো, দেখো ভাইয়া বিয়ে করবে, এটার খুশিতে ভুলে গেছি পাত্রীকে। কে মা, ছবি আছে? রিক্তা দেওয়ান দম নিলেন, ধীর গলায় বললেন, তিতির। নয়ন হতবাক হয়ে গেল, চোয়াল ঝরে পড়েছে। তিতির? বলে কি তার মা? তবে সাথে সাথে মুখ খুশিতে ভরে উঠল, লাফিয়ে উঠল এক প্রকার। বলো কি মা, মাই গড, সত্যি? আমাদের তিতিরের সাথে ভাইয়া? হোয়াট এ সারপ্রাইজ! ছেলেকে রিক্তা দেওয়ান শোকে পাথর হয়ে যাবে এমন আশা করেছিলেন। ছেলের আনন্দ তার কাছে অবিশ্বাস্য ঠেকল। হাত টেনে ধরল ছেলের। তুই খুশি? কি যে বলো মা, আমার জন্য কত বড় সারপ্রাইজ জানো তুমি? গ্র্যান্ড পার্টি দিব আজ দিদার ডেট ফিক্সড করলে। আমার আদরের ভাইয়ের সাথে আমার মনিটার বিয়ে বলে কথা। রিক্তা দেওয়ান হাঁপ ছেড়ে বাঁচলেন। নয়নটার মনে অন্য কিছু ছিল না। সে তিতিরকে বোনের নজরেই দেখেছে, আর তিনি না জানি কি ভেবে বসেছিলেন। ছি, যাক বাঁচলেন তিনি। দুশ্চিন্তা থেকে বুকের উপর থেকে পাথর নেমে গেল যেন। ছেলের মাথায় হাত বোলালেন। একটু পর খেতে আয় তাহলে, আমি নিচে যাই কেমন? নয়ন মাথা নাড়ল। রিক্তা দেওয়ান বেরিয়ে গেলেন হাসতে হাসতে। নয়ন উঠে গিয়ে বিনা শব্দে দরজা আটকে দিল। মুখটা থেকে নিমিষে হাসি মুছে গেল। খবরটা সে জানে না, সত্যিই জানে না। অসহায় হাসল সে। খবরটা তো সে পরের দিনই জেনেছে নুরির মুখে, নিয়াজ ভাইয়ের মুখে। তিতির রাজি সেটাও শুনেছে বড়মার মুখে। বেডসাইড টেবিলের ওপর রাখা মানিব্যাগটা খুলল, চোখের সামনে একটা ছবি আটকে রাখা। তিতির, লাল সাদা শাড়ি পরা, খোলা চুলে হাস্যকর এক কিশোরী। তিতিরের তখন কত বয়স, 13 বোধ হয়। প্রায় 7 বছর আগের পহেলা বৈশাখে সেবার শাড়িটা নয়নই দিয়েছিল। ছবিটাও মেলায় নয়নেরই তোলা। হাত বোলালো ছবির ওপর, টুপ করে 2 ফোঁটা চোখের পানি পড়ল সেখানটায়। বুকের মধ্যে চেপে ধরল ছবিখানা। বুকটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে একদম। কিন্তু সে পুড়তে দেবে, নিজেকেই পুড়তে দেবে। তার মুখ খোলায় এই সংসারটা পুড়ে ছারখার হবে। ভাইয়ের হবু বউকে আরেক ভাই ভালোবাসে। এক বাড়িতে থেকে আজীবন এই কালির দাগ বয়ে বেড়াতে হবে তিতিরকে।
দাগ লাগলে মেয়েদেরই তো লাগে। সে পুরুষ মানুষ, আজ বাদে কাল জোর করে হলেও তার জন্য বউ আনবে। তার কথা সবাই ভুলে যাবে, কিন্তু তিতির ওকে সবসময় কথা শুনতে হবে। না শুনলেও ঈশান ভাই কি সেটা ভালো চোখে দেখবে? অনেক বুঝিয়েছে এ কয়দিন নিজেকে, অনেক। দিদা চেয়েছেন ঈশান ভাইয়ের সাথেই তিতিরকে, সবাই খুশি, কি দরকার মাঝখানে সবটা জ্বালিয়ে দেওয়ার। থাক না হয় 12 বছরের ভালোবাসা নিশ্চুপ। ভাই, দিদা আর মনি পরিবার সবার জন্য দিল না হয় সেটা কবর। আজ 13 দিন হয়ে গেল রাহাত ভাইকে ফোনে পাচ্ছে না তিতির। শুধু ফোন কেন, কোনো ধরনের যোগাযোগই নেই একদম। উধাও হয়ে গেছে মানুষটা এক প্রকার। ঈশানের সাথে বিয়ের কথা হওয়ার পর থেকেই মনটা খুঁতখুত করছে তার। ভালো না বাসুক, রাহাত ভাইকে সে তো কথা দিয়ে এসেছিল অপেক্ষা করবে তার প্রস্তাবের। সবটা কেমন গুলিয়ে গেল একদম। এখন এমন একটা অবস্থা, মানা করতে পারবে না বিয়েতে। দিদার শরীরের কথা ভেবে হলেও বিয়েটা করতেই হতো। কিন্তু রাহাত ভাই তাকে দেওয়া কথা, একটাবার যোগাযোগ করতে পারলে কথা রাখার জন্য হলেও রাহাত ভাইকে সুযোগ দিত। যদি সব শোনার পরও রাহাত ভাই তাকে চাইতো, বলতে না হয় বাড়ি এসে কথা বলতে, তারপর পরিবার যা সিদ্ধান্ত নিত মেনে নিত সে। কিচ্ছু ঠিক হচ্ছে না এখন। যতই সে ঈশানের উপর উইক থাকুক, এই একপাক্ষিক দুর্বলতাকে প্রশ্রয় দিয়ে যে তাকে ভালোবাসা এতদিন আগলে রেখেছে, সেই মানুষটাকে কখনো এভাবে। কিন্তু দিদা যতই মুখে বলুক, ঈশানের খারাপ ব্যবহারের থেকে উনি বেশি কষ্ট পেতেন যদি তিতির বিয়েতে না করত। কি করতো সে রাজি না হয়ে? আর এই সময় রাহাত ভাই মানুষটার নাগাল পাওয়া যাচ্ছে না। ঈশানকে জানাবে কথাটা, কি ভাববে আবার? যা ভাবার ভাবুক, মনে মনে ঈশানকে কথাটা জানাবে ঠিক করে ঘর থেকে বের হলো সে। ঈশানের দরজা আটকানো, হালকা হাতে নক করলো, খোলা আছে। তিতির ইতস্তত করে দরজা ঠেলে ঢুকলো। ঈশান কাগজপত্র দেখছে কিছু। মাথা তুলে তাকাতেই তিতিরকে দেখে থমকে গেল। এই সময় ওকে আশা করেনি, বোঝা গেল। কাগজপত্র সরিয়ে গম্ভীর গলায় বললেন, কি দরকার? কথা আছে কিছু, বল। আমতা আমতা করলো তিতির, এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। আপনি বিয়েতে রাজি ঈশান ভাই? ঈশান মুখ তুলল, দৃষ্টি স্থির রাখলো তার ওপর। তুই রাজি? রাজি ছিলাম না, এখন রাজি। এখন রাজি কেন? নানুর জন্য। তাছাড়া না। মাথা নামিয়ে ফেলল তিতির, মৃদু গলায় বলল, আমি একজনকে কথা দিয়েছিলাম ঈশান ভাই, বলেছিলাম অপেক্ষা করব তার জন্য। ঈশানের হাতের মুঠো শক্ত হয়ে এলো। রাগ সংযত করে বলল, তো যাচ্ছিস না কেন তার কাছে? তার সাথে যোগাযোগ করতে পারছি না। পারলে যেতি। তিতির কি জবাব দেবে? কথার খেলাপ করতে চায়নি সে। বেইমানের খাতায় নাম উঠুক, এটা কিভাবে চাই সে? যত ঈশানের প্রতি তার অনুভূতি থাকুক, মিনমিনে গলায় বলল, কথা দিয়েছিলাম তাকে। ঈশান আরও গম্ভীর গলায় শুধালো, ভালোবাসিস তাকে? না বোধহয়, তবে এক সমান সম্মান আছে। সেরকম কোনো সম্পর্ক আমাদের ছিল না। আমার অসম্মান হবে এমন কোনো সম্পর্কে উনি কখনো জড়াতে চায়নি। সম্মান দিয়ে ঘরে নিতে চেয়েছিলেন। ঈশানের মাথা দপদপ করছে রাগে, কেন সে নিজেও বুঝতে পারছে না। ব্যঙ্গ করে বলল, তা কোথায় তোর সেই শুদ্ধ প্রেমিক যে কিনা এখন পালিয়েছে? ওভাবে বলছেন কেন? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। খানিকটা থামলো, মাথা নিচু করে ফেলল। ঈশান ভাই, সত্যি বলবো, আমি আপনাকে বিয়ে করতে চাই। কেন চাই সেটা জানি না। মনকে জিজ্ঞেস করে উত্তর পাইনি। শুধু নানু অপুর জন্য বোধহয় নয়, আমিও চাই কোথাও একটা। কিন্তু রাহাত ভাই, ওনাকে তখন বলেছিলাম, কথার খেলাপ করতে চাই না আমি, উনি পাগল হয়ে যাবে। শেষ একবার অন্তত ওনাকে জানাতে চাই, মতামতটা জানতে চাই। ঈশান শুনল সবটা, বাঁকা হাসল। আজ বাদে কাল বিয়ে, সেই মেয়ে তার পুরাণ প্রেমিকের কাহিনী শোনাচ্ছে। সাহস কত বড় ভাবা যায়? পাগলের মতো ভালোবাসে ওকে। হ্যাঁ, এ দুনিয়াতে কিছু জিনিস আছে জানিস তো, যেগুলো সবেতে মিশে যায় খুব সহজেই। তাদের জন্মই হয়েছে সব কিছুর সাথে মিশে যাওয়ার জন্য। তাদের কোনো নিজস্বতা নেই। আই হেট সো মাচ দোজ থিংস। আমাকে বোধহয় আপনি সেই ধরনের মধ্যে ফেলতে চাইছেন। বোধহয় নয়, সত্যি এটা। অপমানটা করার কারণ আছে সে বোধ নেই বুঝি? কতজনকে একসাথে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস? এসব কথার মানে বুঝতে পারছে না তিতির, তবে অপমান তার স্পষ্টতই গায়ে লাগছে। গলা কঠিন করে বলল, যদি বলি কাউকে না, বিশ্বাস করবেন? ঈশান তাচ্ছিলের হাসি হাসলো, পা ভাঁজ করে বসলো বিছানায়। তোরা মেয়ে মানুষ অভিনয়ে সেরা। নিজেই মধু চাষ করিস, মৌমাছি কাছে ডাকিস, আবার গুছিয়ে নাটকও করিস। তিতিরের মনে হচ্ছে এখন এই রুমে আসাই ভুল হয়েছে তার।
ভালো বুঝে রাহাত ভাইয়ের কথা বলাটা তো আরো অন্যায় হয়েছে। বেশ তো করি না হয় সবই, তাতে আপনার সমস্যা কি? ঈশান অবাক হওয়ার মতো করে তাকালো। সমস্যা তো আমারই, যে জিনিস এই বাড়ির মানুষ আমার গলায় ঝোলাতে চাচ্ছে সে জিনিসে হাজার হাজার মৌমাছি বসতে চায়, ভবিষ্যতেও বসতে চাইবে। আমি তা মানব কেন? সে মৌমাছির দলে নিজের নাম লেখাবো কেন? ইচ্ছে না হলে লেখাবেন না, জোর জবরদস্তি করা হচ্ছে না, চাইলেই ভেঙে দিতে পারেন। ঈশান হঠাৎই চোখ মুখ ভয়ানক কঠিন করে উঠে দাঁড়ালো। দুই বাহু চেপে ধরল তিতিরের, ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে চেপে ধরল। পিঠে আচমকা ধাক্কা লাগায় ব্যথায় গুঙিয়ে উঠল সে। তার উপর শক্ত করে ঈশানের হাতের চাপ তো আছেই, চোখ ছলছল করে উঠল। তো যা, বিয়েটা তোর আমার সাথেই হবে। একটু আগে অবধি রাজি ছিলাম না, এখন রাজি। আমার নামে কবুল পড়াবো তোকে। একা পড়তে ভালো লাগছে না। মানে 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 কবুল পর, তারপর বলবো। ঈশান আরশাদ দেওয়ানের সামনে অন্য পুরুষের দাবি জানানোর উপহার আছে তোর জন্য। একরকম ধাক্কা দিয়ে সরিয়ে দিল তিতির ঈশানকে। ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ঈশান চোখ মুখ শক্ত কঠিন করে তাকিয়ে রইল সেদিকে। চন্দ্রা দেওয়ানকে বাড়ি নিয়ে আসা হয়েছে আজকে বিকেলের দিকে। 7 দিন পর বাড়ি ফিরলেন তিনি। বাড়িতে শ্বাসরব শান্তি ফিরেছে যেন বাড়িতে। গিন্নিরা রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন। আজ রাতে অনেকদিন পর সবাই একসাথে খাওয়া দাওয়া করবেন। বাড়ির নাতি নাতনিরা সবাই চন্দ্রা দেওয়ানের ঘরে। ঈশান আর নয়ন বাদে। নয়ন ঘরে, ঈশান ফেরেনি বোধ হয়। রাত 9:30। খাবার খেয়ে আবার সেদিনকার মতো বৃদ্ধার ঘরে ছোটোখাটো আলোচনা সভা বসেছে। যা বলার চন্দ্রা দেওয়ানি বলবেন যদিও। বিয়ের ডেট নিয়ে কিছুক্ষণের মধ্যে নয়ন ঈশানও এসেও ঢুকলো। নয়ন হাস্যোজ্জ্বলভাবে বসলো বোনদের সাথে। ঈশান ঘরে ঢোকার সময় চোখাচোখি হলো তিতিরের সাথে। চোখ সরিয়ে নিয়ে এগিয়ে গিয়ে বসলো বিছানার পাশে। দাদু ভাই এসেছো? ঈশান হেসে হাত ধরলো। এখন শরীর কেমন লাগছে? ভালো দাদু ভাই। বলো। আমি তোমাকে জোর করেছি, তুমি চাইলে এখনো না করতে পারো। আমি নিজেকে বুঝিয়েছি কোনো জোর আমি করব না। এবার রাগ করে বলছি না। ঈশান দুদিকে মাথা নাড়ল, নরম গলায় বলল, জোর নয়, আমি রাজি। সেদিন হুট করে ওভাবে শুনে রেগে গেছিলাম, আমার অমত নেই। চন্দ্র দেওয়ান খুব খুশি হলেন, তিতিরের দিকে তাকালো। তিতিরের মুখটা শুকনো, পুতুল। তিতিরও হাসার চেষ্টা করলো। আমি তো আগেই বলেছি নানু আপু, তোমার কথাই শেষ কথা আমার জন্য। বৃদ্ধার মুখে সন্তুষ্টতা ফুটে উঠল। বেশ, তাহলে আমার কথাটা বলি। পুতুলের এখন ছুটি, দেরি আমি করতে চাই না। আমার শরীরের যা অবস্থা, দূরে তারিখ ফেললে আবার আল্লাহ আমাকে না দূরে করে নেন ততদিনে। আহ মা, কি বলছে এসব? নাত বড় খোকা, বলতে দে। আজকে বুধবার, আমি পরশুদিনই ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। সবাই চমকে তাকালো একে অপরের দিকে। কিন্তু মা, একদিনে কি হবে, কত আয়োজনের ব্যাপার। সেটা ভেবেছিলাম বড় খোকা, কিন্তু এক ঝলক তাকালো তিতির আর ঈশানের দিকে। ওরা যতই বলুক বিয়েটা হুট করে হচ্ছে। আমি চাই ঘরোয়াভাবে বিয়েটা হোক। আমার শরীর ভালো না, এখন এত হইচই পোষাবে না। ওরা নিজেদের মানিয়ে নিক, তারপর না হয় ধুমধাম করে নয়নের আর ঈশানের বিয়েটা হবে আবার। কথাটা মন্দ নয়, সবারই মন মতো হলো। কাল বাদে পরশু শুক্রবার বিয়ের ডেট ফিক্সড করা হলো। ঘরোয়াভাবে হলেও ঘরের আয়োজন তো আছেই। বাড়ি শুদ্ধ সবার ব্যস্ততায় শুরু হয়ে গেল এক প্রকার। আত্মীয় স্বজন দূরে সেরকম কাউকে ডাকা হবে না। পাড়া প্রতিবেশীর মধ্যে শুধু রাইসুল দেওয়ানের আপন চাচাতো দুই ভাইকে জানানো হবে পাশের বাসা থেকে। আর ঈশানের বন্ধু কয়েকজন। আয়োজনে ওদের হাতছাড়া এত দ্রুত তারা পেরে উঠবে না। তাছাড়া ছোটবেলায় সবসময় একসাথে তারা না জানালে চলবে। নিয়াজ, অনিমা, সাজিদ, নাইম, ঋতুকে ইতিমধ্যেই ফোন করে বাড়িতে আসার কথা জানিয়েছেন রাইসুল দেওয়ান। ঘরোয়া হলেও ঘরটা তো সাজাতে হবে নাকি। দেওয়ানবাড়ির ছেলে মেয়ের বিয়ে এত মরাধরা হলে চলে? তিতিরের অবশ্য এই গ্রামে তমা ছাড়া কোনো বান্ধবী নেই। আর তমারা পরিবার এমনিতেও থাকবেই। ছেলে মেয়ে দুটো নিজেদের মানিয়ে নিলে 2-3 মাস পর একেবারে ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা হবে। ততদিন না হয় বেশি মানুষ জানাজানি না হলো, নিজেদের মধ্যেই থাকুক এটা। তাছাড়া জানলেও বা কি, জানতে থাকুক। ততদিনে এদিকটাই সব ঠিক হয়ে যাবে।